সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সকালেই জামাতকে খেল দেখিয়ে দিল বিএনপি। শেষমেশ নিষিদ্ধ হতে চলেছেন জামাত ইসলাম। গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার, বললেন ছাত্র শিবির। ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসাক সরকার। খোলা চিঠিতে মির্জা ফখরুলকে যা লিখলেন ডক্টর ইরান। শিক্ষা অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না, বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই বিপ্লবে শহীদ শাহরিয়ার শ্বশুরের চিকিৎসার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রীকে খোঁচা দিলেন সার্জিস আলম। প্রশ্ন ফাঁস নিয়ে এনসিপির বিবৃতি, যা বললেন শিক্ষামন্ত্রী। গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে কর্নেল অলি আহমেদ টোটালি অজ্ঞ, বললেন রাশেদ খান। গণভোটের প্রচারণার জন্য কত টাকা পেয়েছিলেন জানালেন রিফাত রশিদ। সর্বশেষ জানবেন, জামাতের আমির সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা হাজার চেষ্টা করলেও আওয়ামী লীগের পশমের মতো হতে পারবেন না। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জামাত কখনোই সুষ্ঠু চিন্তা করে না, বললেন ফখরুল। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতা এসেছে, জামাত ইসলামের আমিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামাত কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না, তা প্রমাণিত হয়েছে। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একথা বলেন। জামাতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য একটি পক্ষ প্রথম থেকেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে থেকে বিএনপির বিরুদ্ধে অফুরন্ত মিথ্যাচার, অপপ্রচার, সোশ্যাল মিডিয়াকে অন্যায় ও অনৈতিকভাবে ব্যবহার করে জনগণের কাছ থেকে দলকে সরিয়ে নেওয়ার অপচেষ্টা করছে, কিন্তু তারা সফল হয়নি। তারা ফ্যাসিস্ট শাসনের পায়তারা করছে কিনা সেটা চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে নিতে চায় কিনা সেটাও ভাবতে হবে। বিএনপির মহাসচিব বলেন, আমি আজকে এক পত্রিকায় একটি সংবাদ দেখলাম, যে সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। সেখানে জামাত ইসলামের আমির বলেছেন, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে। আমি এটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না তা প্রমাণিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, বিশ্বের সব দেশ এবং দেশের সব পর্যবেক্ষক, গণমাধ্যম এককভাবে স্বীকার করেছে এই নির্বাচন বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রিয়তার মাধ্যমে 213টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। সুতরাং জামাতের আমিরের এই বক্তব্য প্রত্যাখ্যান করতে শুধু নয়, তীব্র নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। এর প্রতিবাদে জামাতের প্রতিবাদ জানালেন। এদিকে বিএনপির মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামাত ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রাতে এক বিবৃতিতে বলেন, বিএনপির মহাসচিব বাংলাদেশ জামাত ইসলামীকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য গণতন্ত্রের ভাষা নয়। তিনি পতিত আওয়ামী ফ্যাসিবাদের ভাষায় কথা বলেছেন। তার মতো দায়িত্বশীল নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য দেশবাসী আশা করে না। গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার। জামাত ইসলামের রাজশাহী মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল বলেছেন, আমরা গুপ্ত ছিলাম বলেই আজ তোমরা সরকারে, অতএব গুপ্ত হওয়া আমাদের জন্য সম্মানের। শনিবার 25শে এপ্রিল বিকালে রাজশাহীতে আয়োজিত গণমিছিল ও সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর 11 দলীয় ঐক্যের জোট ও কর্মসূচি আয়োজন করে। সমাবেশে এমাজ উদ্দিন মন্ডল স্লোগান তুলে বলেন, তুমি কে আমি কে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জবাব দেন, বলেন গুপ্ত গুপ্ত। তিনি আরো বলেন, এই গুপ্তদের কারণেই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, পরিবারতন্ত্র বন্ধ করুন। শেখ হাসিনা পরিবারতন্ত্র প্রতিষ্ঠার কারণে বিদায় নিতে বাধ্য হয়েছেন, আর আপনি গুপ্তদের কারণেই লন্ডন থেকে দেশে আসার সুযোগ পেয়েছেন। পরিবারতন্ত্র বন্ধ না হলে আর জীবনে বাংলা
বাংলাদেশে ঢুকতে পারবেন না। তিনি অভিযোগ করেন শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে বিএনপি সন্ত্রাসী ক্যাডারদের ব্যবহার করছে এবং তারা সাধারণ শিক্ষার্থী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। বিকাল 5টায় মহানগরের আলুপট্টি মোড় থেকে গণমিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে রূপ নেয়। সমাবেশে অন্যান্যরা বক্তব্যরা বলেন, গণভোটে জনগণের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। জনদুর্ভোগের কথা তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট না থাকলেও বাংলাদেশের মানুষ 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মাধ্যমেই বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। জনগণকে বিদ্যুৎ দিতে না পারলে ক্ষমতায় থাকার কোনো অধিকার এই সরকারের নেই। গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে কর্নেল অলি আহমেদ টোটালি অজ্ঞ। 2024-এর গণ অভ্যুত্থানে বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না। কর্নেল অবসর অলি আহমেদের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে কর্নেল অলি আহমেদ টোটালি অজ্ঞ। শনিবার 25শে এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এসব কথা বলেন। পোস্টে রাশেদ খান বলেন, মিস্টার অলি আহমেদ, আপনাকে মুক্তিযোদ্ধা হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু 2024-এর গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে আপনি টোটালি অজ্ঞ। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সঙ্গে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিএনপি, এরপরে জামাত ইসলামী সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, আর সংগঠন হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন হেফাজত ইসলাম। শীঘ্রই আপনার কাছে আমি লিপিবদ্ধ ইতিহাসে পৌঁছে দেব। উল্লেখ করে তিনি আরো বলেন, আমি যে নিউজটা শেয়ার করলাম এটা ছিল বিএনপির মহাসচিবের বক্তব্যকে কেন্দ্র করে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল সেটা দূর করার জন্য। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সংবাদ সম্মেলন, ঠিক একই দিনের রাতের সংবাদ সম্মেলন থেকে কমপ্লিট শাটডাউন সমর্থন ও সবাইকে রাজপথে নামার আহ্বান। আর এ উদ্যোগই ছিল বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান ও চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের। আন্দোলনে বিএনপি কিভাবে কাজ করেছে সেটি আপনাদের জোটের অন্যতম জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে আপনি জিজ্ঞেস করতে পারেন। তিনি বলেন, আন্দোলনের সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে তারেক রহমানের সঙ্গে বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে কথা বলিয়ে দেন। আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করেছে। রাজনীতি করবেন ভালো, কিন্তু মিথ্যা ব্লেম দেন কেন? সত্য সবসময় সুন্দর, সত্যকে ধারণ করুন। ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসাক সরকার। আনুষ্ঠানিকভাবে গতকাল শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেওয়ার পরদিনই দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হলেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসাক সরকার। শনিবার রাতে ইসাক সরকার নিজেই যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাতে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে। দ্রুতই এই কমিটির নাম ঘোষণা করা হবে। আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এস.এম. শাহরিয়াকে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের আগের কমিটিতেও সদস্য সচিব ছিলেন। প্রসঙ্গত, কর্মীদের নিয়ে মিছিল করে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেন বিএনপি নেতা বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 7 আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এছাড়া অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরশামিন হক, ইকবাল ফ্লোরা, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান ও কাফি ও আওয়ামী লীগ সরকারের আমলে রেলের অনিয়ম নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি সহ কয়েকজন নেতা এনসিপিতে যোগ দিয়েছেন। শুক্রবার বিকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি এক অনুষ্ঠানে তাদের দলটিতে যোগ দেন। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। বর্তমান দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।